সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দিনাজপুর জিলা স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, দিনাজপুর জিলা স্কুল। আমি তোমাদের আজকে যে বিষয়টা ক্লাস নিব সেটি হলো ক্লাস 8 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমি কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করি উপকৃত হবে। বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি প্রধান। বাংলাদেশের অধিকাংশ লোক গ্রামে বসবাস করে, আর গ্রামের অধিকাংশ লোকের পেশা হলো কৃষি। এছাড়াও গ্রামে বিভিন্ন প্রকারের মানুষ বসবাস করে, জেলে, কামার, কুমোর, তাঁতি, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। তবে গ্রামে তুলনামূলকভাবে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট লোকের সংখ্যা বেশি। অন্যদিকে যারা শহরে বসবাস করে তাদের অধিকাংশই চাকরিজীবী অথবা ব্যবসায়ী। এর বাইরেও বিভিন্ন শ্রমজীবী মানুষ শহরে বসবাস করে। উভয় শ্রেণীর মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে। এগুলো হলো ব্যক্তি উদ্যোগে পরিচালিত অর্থনীতি। এছাড়া আরেকটি অর্থনীতি আছে, সেটি সরকারি উদ্যোগে পরিচালিত হয়। সরকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ট্রেন, নৌপথ, সড়কপথ এগুলোর মাধ্যমে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকে। এগুলো সরকারি, অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন বেসরকারি, উভয় মিলিয়ে আমাদের অর্থনীতি। এই আমাদের অর্থনীতিতে আমি তোমাদের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন, একটি মোট জাতীয় উৎপাদন, আর একটি হলো মাথা পিছু আয়। প্রথমে আসি মোট অভ্যন্তরীণ উৎপাদন। মোট অভ্যন্তরীণ উৎপাদন বলতে আমরা কি বুঝি? জিডিপি, এটা ইংরেজিতে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় সেটি হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। মোট অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে ওই দেশে বসবাসরত লোকজনের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম অন্তর্ভুক্ত হবে। ওই দেশে বসবাসকারী লোকজন সে দেশের স্থায়ী বাসিন্দা হতেও পারে, নাও হতে পারে। উদাহরণস্বরূপ ধরে নিই যে বাংলাদেশের একটি নির্দিষ্ট সময়ের বা এক বছরের আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন বের করব। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে এসে অবস্থান করছে তারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করছে সেটি সহ বাংলাদেশের লোকজন যারা বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করছে তারা যে উৎপাদন করছে সব মিলেই মোট অভ্যন্তরীণ উৎপাদন। বাংলাদেশ থেকে যেসব লোক অন্য দেশে গিয়ে বসবাস করছে তাদের উপার্জিত অর্থ মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের এবং দেশের বাইরের যারা বসবাস করছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম হলো
মোট অভ্যন্তরীণ উৎপাদন। অন্যদিকে বাংলাদেশের লোক যারা বাইরে গিয়ে অবস্থান করছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত নয়। এরপরে যেটা আসবে সেটা হলো মোট জাতীয় উৎপাদন। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সংক্ষেপে বলা হচ্ছে জিএনপি। একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় সেটা ওই দেশের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে ওই দেশে বসবাসরত বিদেশি শ্রমিকদের উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম বাদ দিতে হবে। অন্যদিকে ওই দেশের যে সমস্ত লোক অন্য কোনো দেশে গিয়ে অবস্থান করছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম যেটা বৈধ পথে ওই দেশে আসবে সেটি মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হবে। বাংলাদেশের কয়েক লক্ষ লোক বিদেশে অবস্থান করছে। এই বিদেশে অবস্থানরত শ্রমিকরা বৈধ পথে যে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছে সেটা বাংলাদেশের জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে অবস্থান করছে, ব্যবসা করছে বা উপদেষ্টা হিসেবে কাজ করে অর্থ পাচ্ছে, তাদের উপার্জিত অর্থ মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে না। মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে ওই দেশের জনসংখ্যা, সেটা দেশের অভ্যন্তরে হতে পারে, বাইরে হতে পারে, তার দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম অন্তর্ভুক্ত হবে। এটাই হলো মোট জাতীয় উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদন থেকে যে আয় পাওয়া যায় সেটা হলো মোট জাতীয় আয়। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় আগে বলেছি একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যটা হলো মোট জাতীয় আয়। ধরলাম বাংলাদেশে 50 লক্ষ মেট্রিক টন চাল, 40 লক্ষ মেট্রিক টন গম, এভাবে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে। বিভিন্ন চাকরিজীবী তারা বেতন পেয়েছে, বিভিন্ন শ্রমজীবী শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেছে। সবগুলো আর্থিক মূল্য একত্রিত করে পাওয়া যাবে মোট জাতীয় আয়। আর মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা যখন ভাগ করা হবে তখন সেটা হবে মাথা পিছু আয়। মাথা পিছু আয় একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন মোট জনসংখ্যা। একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হলো
মাথা পিছু আয়। ধরে নিলাম 2020 সাল, বর্তমানে জনসংখ্যা ধরে নিলাম 16 কোটি। বাংলাদেশের ক্ষেত্রে এই 16 কোটি জনসংখ্যা যে পরিমাণ মোট আয় করেছে সেটাকে জনসংখ্যা দিয়ে ভাগ করা। ধরে নিলাম ওই সময়ে মোট আয় হলো 32,000 কোটি মার্কিন ডলার। ষোলো কোটি জনসংখ্যা, 32,000 কোটি মার্কিন ডলার হলো ওই সময়ের মোট জাতীয় উৎপাদন। তাহলে মাথা পিছু আয় হলো 2,000 মার্কিন ডলার। অর্থাৎ 2020 সালের মাথা পিছু আয় 2,000 মার্কিন ডলার। বাংলাদেশে এই 16 কোটি লোকেরই এক বছরের উপার্জন হলো 2,000 মার্কিন ডলার। অর্থাৎ আদমশুমারিতে যাদের নাম এসেছে সেটা হতে পারে একদিনের শিশু, হতে পারে 100 বছরের লোক। সে ইনকাম করতেও পারে, নাও করতে পারে, কিন্তু মাথা পিছু আয় হিসাব করার সময় মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব, তবেই পাওয়া যাবে মাথা পিছু আয়। এই মাথা পিছু আয় যে দেশের যত বেশি, সে দেশের জীবনযাত্রার মান তত উন্নত। আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় অনেক কম। বিশ্বের অনেক দেশ বাংলাদেশের থেকে অনেক অনেক গুণে বেশি মাথা পিছু আয়ের অধিকারী। আমরা যদি চীন, জাপান, আমেরিকার দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা অনেক গুণ বেশি বাংলাদেশের থেকে মাথা পিছু আয়ের অধিকারী। অর্থাৎ তাদের মাথা পিছু আয় বেশি, তাদের জীবনযাত্রার মান উন্নত। যে দেশের মাথা পিছু আয় যত বেশি, সে দেশের জীবনযাত্রা প্রণালী তত উন্নত। এখন বাংলাদেশের মাথা পিছু আয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মানও উন্নয়ন হচ্ছে। এই মাথা পিছু আয় একটি দেশের জনগণের জীবনযাত্রার মান নির্দেশ করে, বোঝা যায়। মাথা পিছু আয় বাড়লেই স্বাভাবিকভাবে বোঝা যায় ওই দেশের জনগণের জীবনযাত্রা প্রণালী ভালো হচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে। তবে সব সময় মাথা পিছু আয় বাড়লে জীবনযাত্রা প্রণালী বাড়বে এমন কথা ঠিক নয়। কখনো কখনো মাথা পিছু আয় বাড়লেও জীবনযাত্রার মান নাও বাড়তে পারে। আমি একটু আগে দেখাইছি যে 2000 সালে বাংলাদেশের মাথা পিছু আয় হলো 2,000 মার্কিন ডলার। ধরলাম 2,000 মার্কিন ডলার বাংলাদেশের মাথা পিছু আয়। দুই সালে কোন একটা পণ্যের মূল্য 500 টাকা। বা 500 মার্কিন ডলারই ধরলাম। এটা ভাগ করলে হবে 4। 2010 সালে মাথা পিছু আয় আনুমানিক ধরে নিলাম 1,000 মার্কিন ডলার। ওই 2010 সালে, এটা 2020, 2010 ওই সময়ে
ওই পণ্যটার দাম ছিল 250 মার্কিন ডলার। এক্ষেত্র ভাগ করা হচ্ছে 4, তাহলে আমাদের মাথা পিছু আয় এখানে 2000 মার্কিন ডলার বৃদ্ধি পেল। জিনিসপত্রের দাম অনুপাতে 2010 সালের অনুপাত যা ছিল একই, অর্থাৎ 2010 এবং 2020 সালে মানুষের মাথা পিছু আয় যেভাবে বেড়েছে জিনিসপত্রের দাম একই অনুপাতে বৃদ্ধি পেয়েছে। এ থেকে বোঝা যায় যে আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পেলেও জীবনযাত্রার মান উন্নত হয়নি বা জীবনযাত্রার মান বাড়েনি। কিন্তু যদি 2010 সালে ওই পণ্যটার দাম থাকতো 500 মার্কিন ডলার, এখানে আসতেছে ভাগ করে 2, অর্থাৎ আগের তুলনায় এখন জীবনযাত্রার মানটা দ্বিগুণ হয়ে গেছে। আগে একজন মানুষের মাথা পিছু আয় ছিল 2010 সালে 1000 মার্কিন ডলার, কোনো একটি পণ্য তার কিনতে টাকা লাগতো 500 মার্কিন ডলার, অর্থাৎ যা উপার্জন করত তার অর্ধেক একটা পণ্য কিনতে চলে যেত। এখন 2020 সালে দেখা গেল সে যা উপার্জন করে ওই পণ্যটা কিনতে তার টাকা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4টি ভাগ করে 1 ভাগ তার খরচ হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দাম বাড়েনি। জিনিসপত্রের দাম না বাড়ায় তার জীবনযাত্রার প্রণালী বা জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এখন কোনো কারণে যদি এরকম হয় যে আগে ছিল 200 মার্কিন ডলার, 2010 সালে একটি পণ্যের মূল্য ছিল 200 মার্কিন ডলার, তখন মাথা পিছু আয় ছিল 1000 মার্কিন ডলার, অর্থাৎ সে তার উপার্জনের 5 ভাগের 1 ভাগ দিয়ে একটি পণ্য কিনতে পারত। 2020 সালে তার উপার্জন অনেক বেড়ে গেছে, ডবল হয়ে গেছে, কিন্তু জিনিসপত্রের দাম ডবলের থেকেও বেশি বেড়ে গেছে, অর্থাৎ আয় যেভাবে বেড়েছে জিনিসপত্রের দাম তার থেকে বেশি বেড়েছে, ফলে তার জীবনযাত্রা মান উন্নত হয়নি। কাজেই সবসময় জীবনযাত্রা মাথা পিছু আয় বৃদ্ধি পেলেই জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে তা নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি মাথা পিছু আয় বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার মান উন্নত হয়। যে দেশের মাথা পিছু আয় যত দ্রুত বৃদ্ধি পায় সে দেশের জীবনযাত্রার মান আমরা খেয়াল করি ততই দ্রুত বৃদ্ধি পায়। আশা করি তোমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এবং মাথা পিছু আয় ধারণাটা বুঝে ফেলেছ। তারপর ক্লাস শেষের আগে আমি আরেকটু শিরোনামগুলো বলে দিতে চাই। সেটা হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয় সেটাই হলো ওই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণের দ্বারা মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয় সেটাই হলো মোট জাতীয় উৎপাদন। সেটি দেশের অভ্যন্তরে বসবাসকারী লোকজন এবং দেশের বাইরে যারা প্রবাসী বসবাস করছে তাদের দ্বারা উপার্জিত অর্থ অন্তর্ভুক্ত হবে। আর মোট জাতীয় উৎপাদন
থেকে যে আয় আসে সেটা হলো মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যা পাওয়া যায় সেটা হলো মাথাপিছু আয়। আমার মনে হয় তোমরা বুঝেছ। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। যারা মনোযোগ দিয়ে শুনেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনোদিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য এক সময় আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।